7,90,000 কোটি টাকার বাজেট ঘোষণাকাল, গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য থাকছে আলাদা বরাদ্দ। বাজেটে করমুক্ত আয়সীমায় ছাড় নেই, গৃহস্থালী পণ্যে বাড়বে শুল্ক, ভ্যাট, চাপে পড়বে সাধারণ মানুষ। কৃষি সৌর বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করবে চীন, বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব বানানোর আহ্বান প্রধান উপদেষ্টা। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি পাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। আর শুরুতেই থাকছে আসন্ন বাজেট নিয়ে বিশেষ প্রতিবেদন। দেশের ৫৫তম বাজেট দেয়া হচ্ছে আগামীকাল। অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেটের আকার 7,90,000 কোটি টাকা। গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য থাকছে আলাদা বরাদ্দ, পাশাপাশি তাদের করমুক্ত আয়সীমা হবে ৫.৫ লাখ টাকা। বরাদ্দ থাকবে নির্বাচনের জন্য। রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ মোকাবেলায় পরিবর্তন আসবে শুল্ক করে। ধনীদের কাছ থেকে বেশি কর আদায়ের প্রস্তাব করবেন অর্থ উপদেষ্টা। জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। 2025-26 অর্থ বছরের জন্য প্রথমবারের মতো বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন তারা। আগামী বাজেটে গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের জন্য থাকছে বিশেষ বরাদ্দ। প্রায় 1,500 কোটি টাকার বরাদ্দ থেকে দেয়া হবে এককালীন অর্থ, মাসিক ভাতা, দেশ বিদেশে চিকিৎসা খরচ এবং কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ। একই তহবিলের অর্থে তাদের জন্য ফ্ল্যাটও তৈরি করা হবে। আগামী জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য বাজেটে প্রায় 6,000 কোটি টাকা বরাদ্দ চেয়েছিল নির্বাচন কমিশন, কিন্তু শেষ পর্যন্ত এ খাতে থাকছে 2,080 কোটি টাকা। বাজেটের আকার কমলেও অগ্রাধিকার দেয়া হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে, কর্মসংস্থান, মানুষের জীবনমান, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষায়। নতুন এডিপিতে উন্নয়ন বরাদ্দের দিক দিয়ে সবচেয়ে অগ্রাধিকার পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত। যে বাজেটে অর্থের সব ব্যবহার, আগে বড় বড় বাজেট হয়েছে, বড় বড় এক্সপেন্ডিচার অ্যালোকেশন হয়েছে, বেশিরভাগ কিন্তু অর্থ আবার অপচয় হয়েছে, করাপশন হয়েছে। মানুষের যে উন্নয়নের যে একটা সুফলটা ছিল মানুষের কাছে একটা সমাহারে পৌঁছায়, যেটা এতদিন হয় না। এবার রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হচ্ছে 5,64,000 কোটি টাকা। এর প্রায় 92 ভাগই যোগান দেবে এনবিআর। এর অংশ হিসেবে উৎপাদন পর্যায়ে বেশ কিছু পণ্যে শুল্ক আরোপের পাশাপাশি বাড়ানো হতে পারে বেশ কিছু আমদানিকৃত পণ্যের উপর ধার্যকৃত শুল্কের পরিমাণ। আয়করের আওতা যেমন বাড়াতে হবে, ভ্যাটের আওতাটা কিন্তু বাড়াতে হবে। অনেকেই কিন্তু অনেক ব্যবসা, অনেক কিছু কিন্তু এখনো পরিপূর্ণ ভ্যাটের যে জায়গাটা সেটা কিন্তু মধ্যে নেই। ভ্যাটের আইন অথবা ভ্যাটের যে রুলস অ্যান্ড রেগুলেশনস, সেখানে কিন্তু বড় ধরনের সমস্যা আছে। ব্যবসায়ীরা নানা ধরনের অভিযোগ করে, মাল্টিপল রেটস আছে, এগুলোকে একটা স্ট্রিমলাইন করা দরকার। আসছে বাজেটে সুখবর থাকছে কালো টাকার মালিকদের জন্য। এই অর্থ আবাসন খাতে বিনিয়োগের সুযোগ দেয়া হচ্ছে। কমতে পারে জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশন ফি ও কর হার, বাড়তে পারে করমুক্ত আয়সীমা। বরাদ্দ বাড়ছে সামাজিক নিরাপত্তা খাতে। বাজেটে ভর্তুকি ও প্রণোদনায় বরাদ্দ কমানো হবে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আলোচনায় থাকলেও এবারের বাজেটে বাড়ছে না ব্যক্তির করমুক্ত আয়সীমা। এছাড়া কিছু পণ্যে কর বাড়ানোর প্রস্তাব সহ ভ্যাট অব্যাহতি সুবিধা প্রত্যাহারের চাপ বাড়তে পারে স্বল্প আয়ের মানুষের। নতুন করে শুল্ক বাড়ানো হলে বাজারে পণ্যের দাম আরও বাড়ার আশঙ্কা বিশ্লেষকদের। অন্তর্বর্তী সরকারের অধীনে 2025-26 অর্থবছরের বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। বাজেটের মূল লক্ষ্য রাজস্ব আদায় বাড়িয়ে ঘাটতি কমানো এবং আইএমএফের শর্ত পূরণ করা। কর বাড়ানোর প্রস্তাব এবং ভ্যাট অব্যাহতির সুবিধা প্রত্যাহারের কারণে সাধারণ জনগণ ও ব্যবসায়ী মহলের উপর চাপ বাড়তে পারে। নাগরিক ফ্রেন্ডলি একটা বাজেট হোক, সেখানে আমরা ক্রয় ক্ষমতার মধ্যে যেন সবকিছু কিনতে পারি, এটাই তো আমাদের কাম্য সবসময়। মানুষের নাগালের মধ্যে একটা দ্রব্য মূল্যটা থাকে। শুধু আমাদের কথা ভাবলে হয় না, সমাজে কয়েক স্তরের লোক বসবাস করে, প্রত্যেকের কথা বিবেচনা করে বাজার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা কর্তৃপক্ষের একান্ত দায়িত্ব। প্লাস্টিকের তৈরি টেবিলওয়্যার, হাইজেনিক সামগ্রী এবং টয়লেট সামগ্রীর ভ্যাট দ্বিগুণ হচ্ছে।
সিমেন্ট, এলইডি লাইট, সিগারেট ও অটোরিকশার মতো কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে। রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, রাইস কুকার, ব্লেন্ডার, ইলেকট্রিক কেটলি, আয়রন সহ নানা গৃহস্থালী পণ্য উৎপাদনে ভ্যাট সুবিধা প্রত্যাহার করা হয়েছে। এতে পণ্যমূল্য বাড়লে চাপ পড়বে ভোক্তার উপর। কিনে খাইতে পারতেছে না, একটা জিনিস চাইলেও পাইতেছে না কিনতে। প্রত্যেক জিনিসের দাম বাড়তেছে, দাম তার কমতেছে না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য ভ্যাট পলিসি যেটা ইম্পোজ করা হয় সেটা কন্ট্রোলিংয়ে নেওয়া উচিত। এমনিতেই দীর্ঘ 2 বছর ধরে উচ্চ মূল্যস্ফীতির চাপে এখনও ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ আয়ের মানুষ। তাই বাজেটে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের পদক্ষেপ রাখার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। বিভিন্ন কিন্তু পণ্যের উপরে আমদানি শুল্ক কিন্তু এখনও উচ্চ আছে, অথবা নানা ধরনের কর আছে। সেগুলো কীভাবে কমিয়ে বাজারে পণ্যের মূল্য একটু সহনীয় পর্যায়ে আনা যায়, এই সব কিছু একটা সমন্বিত উদ্যোগ থাকতে হবে। তো এই সমন্বিত উদ্যোগের আমি মনে করি যে কিন্তু সেভাবে আমরা চোখে পড়েনি। অপ্রত্যক্ষ যেসব শুল্ক আছে, সেটা আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি যেগুলোও হতে পারে, সেগুলোতে হাত না দেওয়া। গবেষকরা বলছেন, নতুন করে শুল্ক বাড়ানো হলে বাজারে পণ্যের দাম আরও বাড়তে পারে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়ার আশঙ্কা করছেন তারা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেয়ার বাজারকে চাঙ্গা করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রণোদনা প্রস্তাব থাকতে পারে আসছে বাজেটে। কর্পোরেট করের ব্যবধান ও লেনদেনের শর্ত শিথিল করা সহ মার্চেন্ট ব্যাংকের কর কমছে আগামী অর্থবছর। এসব প্রস্তাবনা বাস্তবায়ন হলে শেয়ার বাজারে ইতিবাচক পরিবর্তন আসবে বলে ধারণা সংশ্লিষ্টদের। দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে চলছে দরপতন। বর্তমান সরকার সংস্কারের নানা পদক্ষেপ নিলেও কোনোভাবেই চাঙ্গা হচ্ছে না পুঁজিবাজার। তাই নতুন বাজেটে শেয়ার বাজারে প্রাণ ফেরাতে থাকছে বেশ কিছু পদক্ষেপ। সিকিউরিটিজ লেনদেনের উপর অগ্রিম আয়কর 0.05% থেকে কমিয়ে 0.3% করা, মার্চেন্ট ব্যাংকগুলোর কর্পোরেট করের হার 10% কমিয়ে 27.5% করা হচ্ছে এবারের বাজেটে। শেয়ার বাজারের তালিকাভুক্ত নয় এমন কোম্পানির ক্ষেত্রে 2.5% বাড়িয়ে কর্পোরেট কর 27.5% করা হতে পারে। তালিকাভুক্ত কোম্পানির জন্য 20% কর্পোরেট কর অব্যাহত থাকছে। ফলে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে কর্পোরেট করের ব্যবধান বেড়ে 7.5% হচ্ছে। মূলত শেয়ার বাজারের কোম্পানিগুলোকে তালিকাভুক্ত হতেই উৎসাহিত করতে সরকারের উদ্যোগ। বিবেচনা করা যায় ততটুকু পরিমাণ বিবেচনা করে ওনারা বেশ কয়েকটা ছাড় দিয়েছে, এবং আমরা আশা করি এবং বিশ্বাস করি এগুলি আপনার এই ছাড়গুলি পলিসি সহায়তা আমরা যেটা চেয়েছিলাম সেগুলির থ্রুতে আমাদের এই ক্যাপিটাল মার্কেট আবার কিছুটা আপনার স্বস্তি ফিরে পাবে, বিনিয়োগকারীরা ফিরে আসবে। তবে বর্তমান বছরে 3 কোটি টাকার বেশি লেনদেন হয় এমন প্রতিষ্ঠানকে 0.6% কর দিতে হয়। এটি বাড়িয়ে 1% করার প্রস্তাব করা হতে পারে বাজেটে। এসব পদক্ষেপ সম্মিলিতভাবে শেয়ার বাজারকে একটি টেকসই এবং শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে সাহায্য করবে বলে ধারণা বাজার সংশ্লিষ্টদের। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজেটের সার্বিক দিক নিয়ে আরও বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যোগ দিয়েছেন আয়কর ও ভ্যাট বিশেষজ্ঞ স্নেহাশিস বড়ুয়া। স্নেহাশিস বড়ুয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। এবার শুরুতেই আপনার কাছে জানতে চাইব, আমরা জানি যে বাজেট ঘোষণা করা হবে আগামীকাল, সেখানে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে, কিন্তু বেশ কিছু পণ্যে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে ভ্যাট বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এই ভ্যাট বাড়ানোর যে প্রস্তাব, শুল্ক করের যে প্রস্তাব করা হচ্ছে, সবকিছু মিলিয়ে আসলে সাধারণ মানুষের উপর এই বাজেট কতটা স্বস্তি দেবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আমাকে আপনাদের স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। তো স্বাভাবিক যে আমরা এখনো পর্যন্ত তো ফাইন্যান্স বিলটা হাতে পাইনি, এটা আমরা বিভিন্ন পত্র পত্রিকা থেকে বিভিন্ন অ্যানালাইসিসগুলো আমরা দেখছি। তো এর মধ্যে আশঙ্কাজনক কথা হচ্ছে আসলে যে জিনিসটা, সেটা হচ্ছে আপনার অনেক পণ্যের উপরে ভিএটি রেটটা 7.5 থেকে 10 বা 10 থেকে 15 করা হচ্ছে। অনেক পণ্যের উপরে আবার আমদানির স্থলে আপনার শুল্ক আরোপ করা হতে পারে। তো স্বাভাবিক এগুলো হচ্ছে আপনার ইনডাইরেক্ট ট্যাক্সেস। এগুলোর ইম্প্যাক্ট কিন্তু মানে আপনার সমাজের সবচেয়ে নিম্ন স্তরে যারা আছেন, একদম দিনমজুর থেকে শুরু করে উচ্চবিত্ত পর্যন্ত সবাইকে কিন্তু সমান হারে দিতে হয়। সো আমাদের দেশের আসলে সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে ট্যাক্স নেট। সো এই ট্যাক্স নেট এবং যে ট্যাক্সের কমপ্লায়েন্স, এগুলো যদি বাড়ানো না যায়, মানে আমার কি ভালো করদাতার সংখ্যা যদি বৃদ্ধি করা না যায়, তাহলে দেখা যাচ্ছে প্রতিনিয়ত কিন্তু এই পরোক্ষ করের উপরে আমাদের নির্ভরশীলতা অনেক বেশি বেড়ে যাচ্ছে। সো যার ফলে প্রত্যেকটা বাজেটারি মেজার্সে এবারও আমরা কোনো উল্লেখযোগ্য এখন পর্যন্ত যা দেখেছি, সব জায়গায় কিন্তু কিছু জায়গায় কমানো হলো, বেশি জায়গায় বাড়ানোর কথা বলা হচ্ছে।
সো আলটিমেটলি গিয়ে এটা কিন্তু যারা সাধারণ জনগণ যারা আছেন তাদের উপরে কিন্তু কর ভারটা কিন্তু চাপানো হবে বলে আমি মনে করি। আর আপনি যদি দেখেন বিশেষ করে ব্যক্তি শ্রেণীর করদাতা মানে যারা আছেন, তো ওদের মধ্যে অনেকেরই আশা ছিল যে গত বছর তো আপনার আমাদের এই বছরের ট্যাক্স রেটটা দিয়ে দিয়েছিল প্রসপেক্টিভ বেসিসে, যে এই বছরের ট্যাক্স রেট কত হবে সেটা কিন্তু বলে দেওয়া হয়েছিল। তো এবার আশা করা হয়েছিল যে না, আগামী 2 বছরে যে রেটটা দেওয়া হবে এখানে যে ইনফ্লেশনের যে ইস্যুসটা সেটাকে অ্যাড্রেস করা হবে। তো এখানে খুব সুন্দরভাবে করা হয়েছে যে 25,000 টাকা হয়তো ইনিশিয়াল থ্রেশহোল্ড বাড়ানো হয়েছে, আবার মূল বেতন থেকে 5 লাখ টাকা কমানোর জন্য যে একটা প্রস্তাব করা হয়েছে 4.5 লাখ থেকে। আমরা মনে করেছিলাম যে এটার মাধ্যমে করদাতাদের উপরে কর ভারটা লাঘব হবে, মানে বিশেষ করে সেই সমস্ত কর্মজীবী কর্মচারী যারা আছেন যারা সঠিক বেতনটা তারা ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে পেয়ে থাকেন। সো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এর ফলে কিন্তু তাদের ইনকাম ট্যাক্সের যে ভারটা যদি এই রেট বহাল থাকে এটা কিন্তু বেড়ে যাবে। সো বেড়ে গেলে এমনিতেই তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের এই মানে আমি বলবো কি দামের ঊর্ধ্বগতিতে তারা নাভিশ্বাস ফেলছে, তো ট্যাক্সেও যদি তাকে এডিশনাল দিতে হয় তখন কিন্তু তার আর জায়গা থাকবে না নিঃশ্বাস ফেলার। স্নেহাশিস বড়ুয়া, আপনি যেমনটি বলছিলেন যে ট্যাক্স নেট বাড়ানোর কথা বারে বারে বলা হচ্ছে, আমরাও জানি যে এর আগে তো আমরা দেখেছি যে রাজনৈতিক সরকার ছিল তারাও কিন্তু ট্যাক্স নেট বাড়ানোর কথা বললেও সেভাবে বাড়াতে পারেনি। এবারও আমরা দেখছি যে আমাদের যে অন্তর্বর্তী সরকার রয়েছে সেখানকার অর্থ উপদেষ্টা বলেছেন ধনীদের কাছ থেকে বেশি কর আদায়ের প্রস্তাব করবেন। তো এই বেশি কর আদায়ের প্রস্তাব অথবা ট্যাক্স নেট বাড়ানোর যে পরিকল্পনা এটা আসলে কতটা সফল হবে বলে আপনি মনে করেন? আসলে দেখুন, মানে এখনো পর্যন্ত আবার বলছি, যেহেতু বিলটা হাতে পাইনি, ট্যাক্স নেট বাড়ানোর জন্য ওনারা কি প্রস্তাব দিয়েছেন, যদি দৃশ্যমান কোনো প্রস্তাব থাকতো তাহলে সাংবাদিকরা তো নিশ্চয়ই সেটা জনগণের সামনে তুলে ধরতেন। তো আমরা এখনো দৃশ্যমান কোনো স্টেপস দেখিনি যার মাধ্যমে কিন্তু ট্যাক্স নেটটা বাড়বে। শুধুমাত্র দেখেছি যেটা যে প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন, যেটা আগে 45টা জায়গায় নেওয়া হতো সেই জায়গায় মনে হয় 39টা জায়গায় নেওয়া হবে, আর 12টা জায়গায় হয়তো ইটিআই এ নেওয়া হবে। সো এখন এটা তো আইনি বিধান, আমরা তো আইন অনেক করছি, আইনগুলো যদি আমরা ফিল্ড লেভেলে যদি বাস্তবায়ন করতে না পারি তাহলে এটা তো অনেকটা কাজের গরুর মতো, এটা কিতাবে থাকবে কিন্তু এটা গোয়ালে থাকবে না। সো আমরা চাই যে আইনটা আছে সেটা আইনটা বাস্তবায়ন হচ্ছে কিনা। এবং আপনি যে কথাটা বলছেন ধনীদের উপরে কর আরোপ করা হবে, তাহলে ধনীদের যে সম্পদ সেই সম্পদগুলো ঠিকভাবে তার আয়কর রিটার্নে দেখানো হচ্ছে কিনা। এখানে কোনো বড় বড় যারা মানে ট্যাক্স আমি বলবো যারা ওয়েলদি পার্সনস আছেন তারা তাদের সমস্ত সম্পদগুলো ট্যাক্স রিটার্নে দেখানো হচ্ছে কিনা, এই জায়গায় আসলে কি দৃশ্যমান আপনার পদক্ষেপ নেওয়া হবে সেটার দিকে আমরা আগামীকাল তাকিয়ে আছি, যে আসলে কিভাবে ধনীদের উপরে কর হার বাড়ানো হবে। আসলে কর হার বাড়ানো হবে না, কারণ আমরা দেখেছি ম্যাক্সিমাম ট্যাক্স রেট কিন্তু 30%, যেটা গত বছরও 30% ছিল, এটা এবছরও 30%, এবং সারচার্জও আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। গ্যাস সংকটের কারণে দীর্ঘদিন ধরেই ভুগছে শিল্প কারখানাগুলো। এছাড়া ব্যাংক ঋণের চড়া সুদের হার, আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ ও রাজনৈতিক অনিশ্চয়তাও আছে। এমন পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্যে গতি আনতে আগামী বাজেটে কর্পোরেট কর কমানোর দাবি ব্যবসায়ীদের। তবে শর্ত শিথিল করা হলে কর্পোরেট করের হার কমানো হচ্ছে না বলে ইঙ্গিত দিয়েছেন সরকারের নীতি নির্ধারকরা। ব্যাংক ঋণের চড়া সুদহার, পর্যাপ্ত গ্যাসের অভাব ও এলসি সংক্রান্ত জটিলতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের ব্যবসা বাণিজ্য। বিদেশি বিনিয়োগ কমেছে প্রায় 26%, ফলে নানামুখী চাপে উদ্যোক্তারা। এছাড়া আছে উচ্চ কর্পোরেট কর। বর্তমানে শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে শর্ত সাপেক্ষে কর্পোরেট করের হার 20 থেকে 25%, অন্যদের ক্ষেত্রে এই হার 27.5%। শেয়ার বাজারে তালিকাভুক্ত নয় এমন আর্থিক প্রতিষ্ঠানের কর 40%। এমন পরিস্থিতিতে আগামী অর্থবছরের বাজেট দিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা। আমরা ব্যবসা ওরিয়েন্টেড করবো, কেউ কিছু ভাববে যে ইসে নাই, আমরা তো অনেক ওয়েবার বন্ধ করে দেবো, অনেক লোক যারা ওয়েবার পাচ্ছে তারা তো নিশ্চয়ই খুব খুশি হবে না। প্রণোদনা ডিফারেন্টলি যেটা আমি বলছি যে হয়তো আপনার অন্য কর্পোরেট ট্যাক্সের কিছুতে দেওয়া যায় কিনা। ব্যবসায়ীরা বলছেন চলতি অর্থবছরে কর্পোরেট কর কমানো হলেও কঠিন শর্ত জুড়ে দেওয়া হয়েছে, তাতে ব্যবসায়ীদের কোনো লাভ হয়নি। এবার তাই এক্ষেত্রে ছাড় চান তারা। কর্পোরেট কর হার একটু কমাতে পারলে ভালো হয়, তাহলে ফরেন ইনভেস্টমেন্টটা বেশি হয়। তারা অনেক যখন বিদেশি ইনভেস্টররা আসে তারা জিজ্ঞেস করে কর্পোরেট ট্যাক্স কত, রেটটা কত। যৌক্তিকভাবে যদি একটা লেজিট রিজন দিয়ে তারা করেন, অবশ্যই এই জিনিসটা সামনের দিকে আগাতে হলে রেভিনিউ বাড়াতে হবে। তবে কর হার না কমিয়ে আদায়কৃত রাজস্ব দিয়ে কাঠামোগত পরিবর্তনের তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। যে এই মুহূর্তে কর্পোরেট কর যা আছে এই মুহূর্তে এটা কমানোর মতো যথেষ্ট
যুক্তি নাই। সরকারকে তো এই জায়গায় যদি বিনিয়োগগুলো করতে হবে ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নের জন্য, সেটার জন্য তো রাজস্ব আসতে হবে, তা নাহলে তো আর এই উন্নয়ন, এই যে ইনফ্রাস্ট্রাকচারগুলোর যে উন্নয়ন, সেটা তো করা যাবে না। বিনিয়োগে গতি আনতে স্থিতিশীল রাজনৈতিক ও ব্যবসার পরিবেশ তৈরির আহ্বান উদ্যোক্তাদের। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে চীনা বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ বিদ্যমান বলেও মন্তব্য করেন তিনি। রোববার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার যৌথ উদ্যোগে আয়োজিত বাণিজ্য সম্মেলনে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। সম্মেলনে চীনের 100 কোম্পানির প্রায় 250 বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশ নিয়েছেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, দক্ষিণ এশিয়ায় বিনিয়োগের এক সম্ভাবনাময় দেশ বাংলাদেশ। এ সময় তিনি চীনা ব্যবসায়ীদের এদেশে বিনিয়োগের আহ্বান জানান। সম্মেলনে উপস্থিত ছিলেন চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াও ওয়েনতাও সহ দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সংশ্লিষ্ট ব্যক্তিরা। এছাড়া চীনের 4টি চেম্বার অব কমার্সের শীর্ষ প্রতিনিধিরাও এতে অংশ নিয়েছেন। বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব বানাতে আপনারা এখানে বিনিয়োগ করুন। এখানে তৈরি পোশাক, জ্বালানি, কৃষি, পাট, তথ্য প্রযুক্তি সম্ভাবনাময় শিল্প। বাংলাদেশের মোট জনশক্তির অর্ধেকের বয়স 30 বছরের নিচে। এই তরুণেরা কাজে যোগ দিতে প্রস্তুত রয়েছে। কৃষি ও সোলার যৌথ প্রকল্পে বিনিয়োগে পাওয়ার চায়না ইন্টারন্যাশনালের সাথে সমঝোতা সই করেছে সরকার। পাওয়ার চায়নাকে 3 ধাপে 3000 একর জমি দেওয়া হবে। এছাড়াও মংলায় দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চল করার বিষয়ে আগ্রহী চীন। রোববার রাজধানীর বিডা কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এর আগে বিডা আয়োজিত চায়না বিনিয়োগ সম্মেলনে বিজনেস টু বিজনেস এবং সফররত ব্যবসায়ীদের সঙ্গে সরকারের বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের বৈঠক হয়। এই আয়োজনে 143 চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেন। তাদের মধ্যে টেক্সটাইল, সোলার, এক্সিবিশন সহ কয়েকটি খাতের বড় বড় প্রতিষ্ঠান ছিল, যাদের 6টি প্রতিষ্ঠান ফরচুন 500 তালিকার। সম্মেলনে চীনের 4টি চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা মত বিনিময় করেন। বিডা চেয়ারম্যান জানান, শ্রমের মজুরি অনেক কম থাকায় বাংলাদেশে শ্রম ঘন শিল্পে চীনের বিনিয়োগ লাভজনক হবে। চায়নার যে কোম্পানি, সেই পাওয়ার চায়নার সাথে পাওয়ার চায়না ইন্টারন্যাশনাল গ্রুপ লিমিটেড, ওদের অর্গানাইজেশনের অফিশিয়াল নেম, তার সাথে ইকোনমিক জোন অথরিটি চাঁদপুরের বাহেরচরে আমরা একটা অ্যাগ্রোভোল্টিক প্রজেক্টের জন্য ওনাদের সাথে একটা এমওইউ সাইন করলাম। 10টি ব্যাংকের মাধ্যমে আজ থেকে বাজারে ছাড়া হয়েছে প্রায় 200 কোটি টাকা। সাধারণ গ্রাহকরা সোমবার থেকে নতুন নকশার নোট বাণিজ্যিক ব্যাংক থেকে পাবেন। প্রাথমিকভাবে পাওয়া যাবে 20, 50 ও 1000 টাকার নোট। সোনালী, জনতা, অগ্রণী, পুবালী, উত্তরা, রূপালী, ডাচ বাংলা, ইসলামী, আল আরাফা ইসলামী এবং ব্র্যাক ব্যাংকের মাধ্যমে এসব নতুন টাকা দেয়া হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত 1000 টাকার নোটের সামনে রয়েছে জাতীয় স্মৃতিসৌধের ছবি, আর নোটের পেছনে রয়েছে জাতীয় সংসদ ভবনের ছবি। নোটটিতে মোট 13 ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে। 50 টাকার নোটে মোট 8 ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে, আর 20 টাকার নোটের সামনে পাশে রয়েছে ঐতিহাসিক স্থাপনা কান্তেজিউ মন্দিরের ছবি। কোরবানির হাটে অবৈধ কোনো গরু পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিশ্ব দুগ্ধ দিবসে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, প্রতিবেশী দেশ থেকে যেন গরু না আসে সেজন্য সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। সারা দেশের হাটে পশুর চিকিৎসায় বিশেষ মেডিকেল টিম কাজ করবে। দেশে প্রতি বছর 4000 কোটি টাকার দুধ আমদানি হয়। আমদানি নির্ভরতা কমাতে স্থানীয়ভাবে দুধের উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। ক্ষুদ্র খামারিদের উৎসাহ দিতে প্রণোদনা বৃদ্ধির পরিকল্পনা করেছে সরকার। প্রাণী সম্পদ খাতে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত পরিবারদেরকে সহায়তার জন্য পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান প্রাণী সম্পদ উপদেষ্টা। যদি কোনো ভারতীয় গরু বা অন্য দেশের গরু আপনাদের এখানে দেখতে পান, সেটা আপনারা তুলে ধরবেন, আমরা অবশ্যই এটা ব্যবস্থা নেব, এটা বিক্রি করতে দেওয়া যাবে। রাজধানীর হাটগুলোতে আসতে শুরু করেছে কোরবানির পশু। এখন পর্যন্ত 2 সিটিতে
15টি হাটের ইজারা নিশ্চিত করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। হাট ঘুরে দরদাম যাচাই করছেন ক্রেতারা, তবে পশু বেচাকেনা জমে উঠতে আরও অন্তত 3 দিন সময় লাগবে বলছেন বিক্রেতারা। উত্তরার এই দম্পতি হাটে এসেছেন কোরবানির পশু দেখতে, সঙ্গে 1 বছরের শিশু সন্তান। এখনো ভিড় বাড়েনি, তাই স্বাচ্ছন্দ্যে যাচাই করতে পারছেন দরদাম দেখার জন্য, প্লাস এখন তো আর কিনবো না, যখন কিনবে একটু আইডিয়া নেওয়ার জন্য বেসিক্যালি যে কিরকম দাম হতে পারে, কারণ জীবনে তো কিনিনি, মানে আমি বাইরে থাকি তো এর জন্য আমি জানি না। নিলে হয়তো একদিন আগে নেওয়া হবে, আর বাবুকে নিয়ে আসছি দেখার জন্য প্রাইসটা কেমন, আসলে দামাদামি দেখতেছি, দেখার পরে হয়তো বা নিয়ে যাবো আর কি, ইচ্ছা তো আছে। রাজধানীতে গরু রাখার জায়গা কম, তাই ঢাকায় গরু বেচাকেনা শুরু হয় সাধারণত ঈদের 2 থেকে 3 দিন আগে। যাদের নিজের বাড়ি আছে তাদের অনেকে কিনতে এসেছেন, তবে হাটের বেশিরভাগ ক্রেতা আপাতত দরদাম যাচাই করছেন। এখন হাট জমেনি তো, এজন্য এদের মনে হচ্ছে যে আমরা চাইলেই পাবো, বাট আসলে অত দাম না গরুর। আমরাও দেখতেছি, দেখা যাক, মিললে ইনশাল্লাহ নিয়ে যাব। 1-2 দিন আগে কিনলে হয়ে যায়, রিস্ক হয়ে যায়, পাবো কি পাবো না এরকম একটা থাকে তো, এই জন্য আগে যদি পাই নিয়ে যাব। রাখার জায়গা আছে, মোটামুটি গ্যারেজে রাখা লাগবে। যে আসলাম আর কি, আমি একটু আগেই কিনি, ফ্রি আছি তাই দেখতে আসলাম। এখনো মনে হচ্ছে ওদের দাম ছাড়ার মতো সময় হয়নি। দিন কিংবা 2 দিন আগে কিনতে হয় আমাদের, ওই জন্য আসলাম, ফ্যামিলি নিয়ে আসলাম একটু দেখার জন্য কোন প্রাইজে আছে, কেমন কি আছে বিষয়, এটার জন্য মূলত মার্কেটে আসা। দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীর হাটে ট্রাকে করে আসছে কোরবানির পশু। 1 লাখ থেকে 30 লাখ টাকা পর্যন্ত দাম হাঁকছেন বিক্রেতারা, তবে মিলছে না ক্রেতা। আমরা গ্রামেতে কিনে আনছি 5 লাখের উপর দিয়ে, করছে হলো 3,60,000, তা আমরা কেউ করে বেচবো? খাদ্যর দাম, ট্রাক ভাড়া বেশি, আমার তো চালান মালান বাঁচা লাগবে। এখন দামের ভিতরে ভাই এই খাদ্যর দামটা বেশি হওয়াতে আমাদের গরু একটু দাম বেশি হইতেছে, কথা বলছেন। আমার এই খাদ্য যদি একটু দাম কম থাকলো নি, তাহলে গরুর দামও একটু কম থাকলো নি। 1,70,80 এবার গরু আছে আমার কাছে, আর নিচের দাম 90-95। এবছর ঢাকা দক্ষিণে 6টি এবং ঢাকা উত্তরে 9টি হাট ইজারা দিতে পেরেছে সিটি কর্পোরেশন। মঙ্গলবার থেকে হাটে শুরু হবে আনুষ্ঠানিক বেচা বিক্রি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।